আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে সকাল 11টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হয়। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে। ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। এ সময় তিনি বিরোধী দলের সহযোগিতা চান, কৃতজ্ঞতা জানান যাদের সাহসী ভূমিকায় গণতন্ত্র ফিরে এসেছে তাদের প্রতি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা স্মরণ করেন তিনি। এরপর সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পলাতক থাকায় জাতীয় সংসদে সভাপতি হিসেবে সংসদ সদস্য খন্দকার মুশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তার প্রস্তাবে বিরোধী দলও সমর্থন জানায়। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার হিসেবে সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। সংসদে সর্বসম্মতিক্রমে সে প্রস্তাব পাশ হয়। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি ঘোষণা করা হয়। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। এলডি হলে আছেন সহকর্মী সেলিম মালিক, যুক্ত হচ্ছে তার সাথে। সেলিম, সংসদ অধিবেশন তো আধা ঘন্টার জন্য মুলতবি করা হয়েছে, কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? দর্শনার্থীরা কি বলছেন? একটি বিষয় জানিয়ে রাখি আজকে প্রথমেই যে আজকে কিন্তু একটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, কারণ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা সংসদ সদস্য সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং এর পরবর্তীতে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে। সে বিষয়ে আমি আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের আরেক সহকর্মী হাসান মাহমুদের কাছে। তিনি ছিলেন সংসদের গ্যালারিতে। হাসান মাহমুদ, আপনি বলবেন যে আজকে কি কি কর্মসূচি এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে? আচ্ছা, 30 মিনিট বিরতির আগে, মুলতবি করার আগে আজকে সংসদ আসলে যেহেতু সভাপতি শূন্য ছিল, বিগত সরকারের সময়কার যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যেহেতু অনুপস্থিত, সেক্ষেত্রে এই সংসদ অধিবেশনটা একটু ভিন্নভাবে শুরু হয়েছে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আসলে বিরল। তো স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় যেটি হয়েছে যে প্রথমত সংসদ অধিবেশন শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা তারেক রহমান তিনি বক্তব্য দেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সংসদ পরিচালনার জন্য একজন সভাপতির নাম মনোনয়ন দেন। সেটি হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং এই মনোনয়নের ক্ষেত্রে দলের একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী ছিলেন সাবেক, এবং সবচেয়ে সিনিয়র অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তার নাম মনোনয়ন করা হয় এবং তারপর তার নাম মনোনীত করা হলে তিনি স্পিকারের যে আসন সেখানে গিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রথম সেশনটি সভাপতিত্ব করেন এবং তিনি একটি বক্তৃতা দেন। এবং বলে রাখি যে তারেক রহমান যখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন সভাপতি হিসেবে, তখন কিন্তু বিরোধী দলীয় বেঞ্চে যে উপনেতা রয়েছেন, বিরোধী দলীয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দাঁড়িয়ে কিন্তু এটিকে সমর্থন জানিয়েছেন। অর্থাৎ বলা যায় সরকার দল এবং বিরোধী দল দুই দলই আসলে এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়েছে। তারপর তিনি স্পিকারের আসনে সভাপতিত্ব শুরু করলে তিনি একটি বক্তৃতা দেন এবং তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন এবং
যাদের আত্মত্যাগে এই পর্যন্ত এই সংসদ পর্যন্ত এসেছে তাদের স্মরণ করেন এবং এরপরে তিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করেন। অর্থাৎ ডেপুটি স্পিকারের পদের জন্য একজনের নাম নির্বাচন করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ডক্টর মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম একমাত্র, এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে হাউসে তার নাম উপস্থাপন করা হয় এবং তিনি হা ভোটে জয়যুক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার মনোনীত হন। এবং এরপরে তিনি শুরু করেন ডেপুটি স্পিকার মনোনয়নের বিষয়টি, এবং ডেপুটি স্পিকার হিসেবেও যথারীতি আমরা দেখেছি যে একজন প্রার্থী দাঁড়িয়েছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন পাওয়া গেছে। তিনি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি দলীয় সংসদ সদস্য, নেত্রকোনা থেকে নির্বাচিত। তিনি তার নাম মনোনয়ন করা হয় এবং সংসদে সেটি প্রস্তাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতি হিসেবে সেই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন এবং সংসদে যথারীতি হা ভোটের মাধ্যমে এটি পাশ হয়। এবং একটি তথ্য একটা আমি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু এতদিন ধরে বা বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে আসলে বিরোধী দল থেকে, কিন্তু সেটি আজকে দেখলাম না। এই বিষয়ে আসলে আপনার কোনো অবজারভেশন? জি, আপনি ঠিকই বলেছেন। বিএনপি ইতিমধ্যে ডেপুটি স্পিকার মনোনয়নের জন্য বিরোধী দলের কাছে নাম চেয়েছে, নাম প্রস্তাব করেছে, কিন্তু বিরোধী দল আজ পর্যন্ত কোনো নাম তাদের কাছে উত্থাপন করেনি। যার কারণে আগেই বলেছে যে একটি মাত্র নাম কিন্তু মনোনয়নের, মানে একাধিক নাম হলে কিন্তু নির্বাচন হয়, হা না ভোট হয়, কিন্তু যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা নির্বাচিত হয়েছেন ডেপুটি স্পিকারও, সেক্ষেত্রে কিন্তু এখনও যে মানে সেই অপশানটা নেই তা কিন্তু নয়। হয়তো ডেপুটি স্পিকার হিসেবে এখন মনোনয়ন যিনি পেয়েছেন তারা যেই স্পিকার এবং ডেপুটি স্পিকার যারা হয়েছেন তারা দুজনেই কিন্তু মন্ত্রী, একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। অতএব যারা যখন স্পিকার ডেপুটি স্পিকার হয়েছেন তাদের কিন্তু মন্ত্রণালয় ছেড়ে দিতে হবে, এটি একটি যেমন বিষয়, তেমনি সামনে কিন্তু অপশানটা থাকছে। যেহেতু আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে শপথ নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের কিন্তু মতদ্বৈততা তৈরি হয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার সদস্য হিসেবে কিন্তু জামাত শপথ নিয়েছে, বিএনপি নেয়নি। বিএনপি বলেছে যে এটি আগে সংসদ চালু হওয়ার পরে সংসদের মূল অধিবেশনে বা সংসদের কার্যবিধিতে অন্তর্ভুক্ত করার পরে এই বিষয়ে চিন্তা করবে। সেই বিষয়টা যদি সামনে অগ্রসর হয় ক্রমবর্ধমানভাবে, তাহলে হয়তো এই বিষয়টিও সামনে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসলেও আসতে পারে। সেটি এখনও ঠিক এই মুহূর্তে আসলে যেহেতু নাম প্রস্তাব করেনি জামাত এবং জামাত কিছু দাবি জানিয়েছে, সেই দাবিগুলো ক্রমান্বয়ে যখন সংসদ আরও অগ্রসরমান হবে তখন হয়তো চিত্রটা অন্যরকমও হতে পারে। সংসদ অধিবেশন শুরুর আগে জন আকাঙ্ক্ষা পূরণে নতুন সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান কয়েকজন সংসদ সদস্য। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা এটা আমাদের অঙ্গীকার, সারা জাতির প্রত্যাশা। সংসদ হচ্ছে গণতন্ত্রের বাহক। আজকে সেখানে আমরা ফিরে যাচ্ছি। অনেক প্রত্যাশা জাতি, একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে যে সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অর্ডার যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে সে ভাষণ দেওয়ার। পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে পার্লামেন্ট থেকে উঠে আসবে। অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট আমরা চাই। এবারে অন্য প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে শুনানি শেষে তা আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। আদেশে লিভ টু আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিটটি করেছিলেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়। সেই রায় আপিল বিভাগেও বহাল থাকল। টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে প্রতারণার মাধ্যমে তুরস্কে কিডনি রোগী পাঠিয়ে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ চক্রের মূল হোতা
নুরুজ্জামান রাজু সহ 5 জনকে গ্রেফতার ও আলামত জব্দ করেছে র্যাব। রাজধানীর মিরপুরে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, চিকিৎসার কথা বলে অর্থ আত্মসাৎ করে হুমকি দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। একসময় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করত রাজু। 3 বছর থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করছে সে। প্রায় 100-র বেশি রোগীর সাথে প্রতারণা করে এই চক্র। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।